অর্গানিক মাস্টার জামিনী, মাস্টার ধীরেন, অক্টোপারে মাস্টার বিনোদ, সাহায্য সজ্জায় মহামায়া সাজঘর গোলকুন্ডা পুরুলিয়া। মঞ্চ সজ্জায় এসটি ডেকোরেটার্স পাকুড়ডাঙ্গা গোবা। শুরু করছি ডক্টর তাপস কুমার রচিত, কালিদাস মুখার্জি নির্দেশিত, বিমলেন্দু মোদী সহ নির্দেশিত, গোলবাট যুব সংঘ পরিবেশিত স্বামী সংসার সয় না সবার, জীবনটা হয় বেদনা বিধুর, নিঠুর বিধুর লোলাট লিখনে পল্লী বধূর ময়লা ছিল, সামাজিক লোকাচার ছাড়াই আমি লুকিয়ে লুকিয়ে মা কনক দুর্গার মন্দিরে আমার বড় বোন শালুকের বিয়ে দিতে বাধ্য হচ্ছি। দাদা হিসেবে আমার কত বড় লজ্জা। মন্দিরে বিয়েটা সেরে ফেলতে জানি ওর ওই পারিবারিক কারণে নির্মাল্য এইভাবেই শালুককে বিয়ে করতে চেয়েছিল। আসলে বইমাত্রীয় দাদা ওকে ওর প্রাপ্য সম্পত্তি থেকে বঞ্চিত করার ষড়যন্ত্র করে চলেছে। তাই ওদের বিয়ের খবরটা যদি কোনো মতে তাদের কানে পৌঁছায় তাহলে বিয়ে তো হয়তো সমস্যা তৈরি করতে পারে। সেই জন্য বোধহয় নির্মলদা তার আত্মীয়-স্বজন কাউকে কিছু না জানিয়ে এইভাবে বিয়েটা সেরে ফেললেন। এছাড়া নির্মলদার কোন উপায় ছিল না রে সত্যি। কিন্তু আমার যে অনেক আশা ছিল রে নিশি, মহা ধুমধাম করে না হলেও আমি আমার সাধ্য মতো আনুষ্ঠানিকভাবে আমার দুই বোনের বিয়ে দেবো। কিন্তু সে আশা আমার অপূর্ণ রয়ে গেল রে, অপূর্ণ রয়ে গেল। তোমার ছোট বোন শিউলি তো রইল, ওর তুমি মহা ধুমধাম করে বিয়ে দেবে। শালু বিয়ে না চাই, আমার বিয়ে করতে আমার মনেই গেছে। দিদির বিয়েতে আনন্দ করতে পারোনি বলে কষ্ট হচ্ছে, তাই না? আসলে কষ্ট জামাই বাবু, তুমি একদম দুঃখ করো না, তোমার জন্য আমি উপযুক্ত পাত্র খুঁজে মহা ধুমধাম করে তোমার বিয়ে দেবো। তখন না হয় নিজের বিয়েতে খুব আনন্দ করে নিও। সত্যি আনন্দ করলেও এই মানুষটা কি হবে জামাই বাবু? আমার দুই দিদি যার এই দুটো মুখ দুদিক ধরিয়ে রেখেছিল, আর সেই মুখের একটা দিক আজ অর্পিত আজ আপনার হাত ধরে নতুন সংসার করতে চলে যাচ্ছে। এরপর যখন আমার শক্তি আরেকটা বুকে খালি করে চলে যাবে তখন এই মানুষটার কি হবে আপনারা বলতে পারেন? এই মানুষটার কি হবে? কেন তুমি তো আছো ভাই, তুমি কি পারবে না দাদা খালি হয়ে যাও বুকটাকে আবার নতুন করে আনন্দে ভরিয়ে তুলতে? না আমার জন্য কাউকে কিছু ভাবতে হবে না। আমি আমার খালি হয়ে যাওয়া ভাঙা চড়া বুকটাকে পাশান করে রাখবো। আর তখন এই পাশান বুকটার উপর কোনো দুঃখ কষ্ট বেদনা আমার কোনো কাটতে পারবে না। কোনো কিন্তু নয় রে বোন, কোনো কিন্তু নয়। এটাই তো প্রকৃতির অলিখিত নিয়ম। মেয়েগুলো তাদের মা বাবা ভাই বোনকে পর করে দুঃখের অন্ধকারে ডুবিয়ে অন্যের সংসারে আরো জ্বালাতে জন্মায়। না দাদা না, আমি তোমাকে কোনো দুঃখ পেতে দেব না দাদা। রোজ দুবেলা ফোন করে আমি তোমাদের খবর নেব দাদা। হ্যাঁ দাদা, হ্যাঁ, প্রতি মাসে আমরা আপনাকে দেখে যাবো। শিউলি, আরে নিশি, তোমরা যেন দুঃখ করো না ভাই। আমি জানি দিদির জন্য
কয়েকটা দিন হয়তো তোমাদের কষ্ট হবে। কিসের কষ্ট জামাইবাবু? আমার আমার তো আজ আনন্দ হচ্ছে। আজকে আজ আমার একমাত্র দিদির বিয়েতে আজ আমার প্রাণ খুলে হাসতে ইচ্ছে করছে, আর গাইতে ইচ্ছে করছে। আজকে আমার দিদির বিয়ে বাজবে রে সানাই, আজকে আমার দিদির বিয়ে বাজবে রে সানাই। আনন্দের আর নাই রে সীমা, আমি দিদির ভাই। ও আজকে আমার দিদির বিয়ে বাজবে রে সানাই, আজকে আমার দিদির বিয়ে বাজবে রে সানাই। আনন্দের আর নাই রে সীমা, আমি দিদির ভাই। ও এই ভগবানই, একদম কাঁদবি না বলে দিচ্ছি। তাহলে কিন্তু এই সাত ছুরি ফেলে গিয়ে আমি কিন্তু আমার তোদের সঙ্গে বাড়িতে ফিরে যাবো। আরে বোন না, ও কথা বলতে নেই। নির্মাল্য জল বা কলম তুলতে সাক্ষাতে তোর স্মৃতিতে সিঁদুর ছড়িয়ে দিয়েছে। তাই তো এই নির্মাল্যের হাত ধরে আজ তোকে সংসার করতে যেতে হবে। বরং আমাদেরকে এবার বাড়ি ফিরে যেতে হবে। তাই যান দাদা, আমরা আপাতত হোটেলে গিয়ে ফিরে রেস্ট নিয়ে আজকে রাত্রেই মুম্বাই ট্রেনে ফিরে যাব। তাই যাও ভাই, তাই যাও। এখান থেকে গ্রামে ফিরতে আমাদেরও প্রায় সন্ধে হয়ে যেতে পারে। তাই আমরা আর দেরি না করে এবার বাড়ি চলে যাই। চলো দাদা, চলো। দিদি, আমরা চলে যাচ্ছি জামাই বাবাকে পেয়ে। ওই জন্য আমাদের কথা ভুলে গেছে। তাহলে আমি কিন্তু কষ্ট পাবো। আমি এই কাঁদলি, আরে তুই কাঁদছিস কেন? কাঁদবো তো আমি। তোদের সবাইকে ছেড়ে আমি কত দূরে চলে যাচ্ছি। এই কি আমাদের কম কষ্টের জীবন? কষ্ট নয় রে বোন, কষ্ট নয়, বরং আনন্দ কর। এমন দেবতার মতো স্বামীর হাত ধরে আজ তুই হাসতে হাসতে স্বামীর ঘরে যা। দাদা, আর আমি তোকে নতুন জীবনের শুভকামনা প্রার্থনা করে ঈশ্বরকে ডেকে বলি, ওগো ঈশ্বর, আমার শালুককে তুমি সুখী করো ঠাকুর, সুখী করো। দেখো না শালু, তোমাকে কালকে দেখলে নিজেকে ভীষণ অপরাধী বলে মনে হয়। কেন অপরাধী কেন মনে হয়? অপরাধী তো আমরা ভালোবেসে বিয়ে করতে চাইলেও তোমার বাড়ির সবাই চাইতেন তোমার অনুষ্ঠান করে মহা ধুমধাম করে তোমার বিয়ে দিতে। কিন্তু এক অনিবার্য কারণবশত আমি এইভাবে বিয়েটা করতে বাধ্য হই। জানি গো জানি, তোমার দাদা কোনোদিনই চাইতেন না যে তুমি বিয়ে করে সংসারী হও। সংসারী নয় শালু, দাদা আমার প্রাপ্য সম্পত্তি থেকেও বঞ্চিত করতে চায়। তাই আমি তোমাকে সঙ্গে নিয়ে দাদার বিরুদ্ধে আইনি লড়াই লড়তে চাই। আমি সবসময় তোমার পাশে আছি গো। তবে এসো শালু, আজ আমরা স্বর্গ ভালোবাসাকে বাতিল করে দুজনের হাত করে নতুন জীবনের পথে এগিয়ে চলি। আজ আমাকে কথা দাও শালু, আমাকে কথা দাও। কথা দিলাম, আমি কথা দিলাম, তুমি আমি যুগে যুগে থাকবো সাথে, যুগে যুগে থাকবো সাথে। কথা দিলাম,
তাহলে শুনুন ম্যাডাম, কৃষক ভদ্রলোক ভেবে আপনি যার বলে এই বড় মাল্য ভুলে দিয়েছেন, সে আসলে ভদ্রতার মুখে যায় একটা ভয়ঙ্কর শয়তান। হ্যাঁ ম্যাডাম, আপনার আগে চারটে মেয়েকে বিয়ে টোপ দিয়ে ফাঁসিয়েছে, তারপর তাদেরকে হোটেলে তুলে রেখে কয়েক রাত চুক্তি করে বিদেশের মার্কেটে বিক্রি করে দেয়। আজও আপনাকে কোনো এক হোটেলে তুলে নিয়ে গিয়ে ওই বিদেশ চক্রের হাতে তুলে দেওয়ার প্ল্যান করছিল। কিন্তু খবর পেয়ে আমরা ওকে ধরতে এসেছি। মিথ্যে কথা, তুমি বিশ্বাস করো জানো, সব ওদের বানানো গল্প। আমার মনে হয় ওরা ষড়যন্ত্রের ফাঁদে ফাঁসিয়ে আমাদের সর্বনাশ করতে চাইছে। ওরা করার সময় আমার কথা বলে রে জাদু, তারপর পুলিশের 2-4টা ডান্ডা ফেলে সব অপরাধ পরিষ্কার করে নেয়। আমি একদম লাগা চলে এসে চালু শোনা। ছেড়ে দিন আমায়। কি ভেবেছেন আপনারা? হাতে আইনি ক্ষমতা আছে বলে আপনারা যা খুশি তাই করলেন। একটা নিরাপদ মানুষকে আপনারা বিনা কারণে আপনারা শাস্তি দেবেন না। আইনের কাজে বাধা দেবে না। বাহ, চমৎকার! এই প্রকাশ্য দিবালোকে সাধারণ জনগণের উপর এই খাকি উত্তেখানে সরকারি গুন্ডাদের নির্মম গুন্ডামির খবর আজ আমার পেপারের ফার্স্ট হেডলাইন। Hey, mister! But who are you? আই রিপোর্টার আমির সান্নাল। আই রিপোর্টার, আর আজকের এই রিপোর্ট যদি আমি দেশের জনগণের মাঝে ছড়িয়ে দিই, আর সেই রিপোর্ট থেকে যদি বিক্ষুব্ধ জনগণ প্রতিবাদের সুর তুলে আপনাদের খানা খাওয়া তখন আপনাদের মতো এই পুলিশের দল টেবিলের তলায় ফাইল চাপা দিয়ে মাথা বাঁচাতে চাইলেও নিজেদের আর শেষ রক্ষা করতে পারবেন না। পুলিশের হাতে মার খেয়ে পড়ে থাকে এই ভদ্র মহিলা। ও আমার স্ত্রী, আমি আজ আমাদের কনকদুর্গা মন্দিরে বিয়ে হয়েছে, আর আমাকে বিনা লোকে অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছে। বিশ্বাস কর ভাই, বিশ্বাস কর, আমি কোনো অপরাধ করিনি, কোনো অপরাধ করিনি। সেটা তো আদালতে প্রমাণ হয়ে যাবে। আমি না দিয়ে চলোকে এইভাবে ট্রাকটার উপর অপরাধের বর্ণনা চাপিয়ে দিয়ে যাকে তাকে খুঁজে অ্যারেস্ট করা যায় না। আপনি অ্যারেস্ট করছেন, আর অ্যারেস্ট ওয়ারেন্ট আপনার কাছে আছে। আপনি কি ভেবেছেন মিস্টার রিপোর্টার? আমি কাল তো রাজনীতি নিজাম সত্তার হয়ে লড়াই নেমেছি। এই না বলুন অ্যারেস্ট করে। ও মাই গড, আমি কি দেখলাম? কি দেখলি? আমি কি লেখা আছে ওদের? আই এম সরি নির্মাল্য, তোর অ্যারেস্টের হাত থেকে আমি তোকে বাঁচাতে পারলাম না রে ভাই। তবে তবে তুই ভাবিস না নির্মাল্য, বন্ধু হয়ে আমি তোকে প্রমিস করছি রে ভাই, যত শীঘ্র সম্ভব তোকে আমি চিন্তিত আমি মুক্ত করে আনবই। কিন্তু সে কটা দিন আমি জেলে থাকবো, সেই কটা দিন আমার ওই স্ত্রী তাদেরকে কি হবে জানি। খবর করে আমি শাহরুখকে আমি রেখে যাবো। আমায় একটা কথা দিবি? আমি বন্ধু হয়ে আমি তোর কাছে হাত জোর করে অনুরোধ করছি ভাই, যে কোনো দিন আমি জেলে থাকবো, সেই কোনো দিন অন্তত তুই আমার শাহরুখকে তোর বাড়িতে থাকতে দে ভাই। এই অনুরোধটুকু আমার রাখবে। অনুরোধ নয়, মন বন্ধুত্বের দাবি। আমি এই আমি তো কিছুই কথা দিলাম রে, তোর স্ত্রী
ওই শালুককে আমি যথা যোগ্য মর্যাদায় আমার বাড়িতে আশ্রয় দেব রে নির্মল্য। ঠিক আছে এবার চলো আমি যান গিয়ে অসুখ হয়ে চলো চলো আর একটু সময় দিন স্যার। আমার স্ত্রী অজ্ঞান হয়ে মাটিতে পড়ে রয়েছে। যাওয়ার আগে জ্ঞান ফেরা পর্যন্ত আমাকে তার পাশে একটু থাকতে দিন। যাওয়ার আগে আমার স্ত্রী দুপুরে চোখের জল অন্তত আমায় ভেঙে যেতে দিন। ওসব ফালতু আবদার করে কোনো লাভ নেই। এখন বলছি স্ত্রীর দু ফোঁটা চোখের জল দেখে যেতে দিন। তারপর কি বলবে? স্ত্রীর সঙ্গে ফুল সজ্জাটাও সেরে যেতে দেন। আমি চলো বিদায় আমি আমার শালুককে দেখিস ভাই, আমার শালুককে দেখিস। ওর যেন কোনো কষ্ট না হয় ভাই। বিদায়। ডাকে বারে বারে ও ভবন্ত ডাকে বারে বারে ফিরে আয় রে ফিরে আয় রে ফিরে আমাদের শালুকের যেন অমর্যাদা না হয়, শালুকের যেন কষ্ট না হয়, যেন কষ্ট না হয়। না কষ্ট কেন পাবে? নির্মাল্য তুই কোনো চিন্তা করিস না ভাই ভাই,
আমি আমার কথা রাখবো। তুই ফিরে না আসা পর্যন্ত এই শালুককে আমি শালুক কি মিষ্টি না, কিন্তু কিন্তু শালুকে আর কি আছে তা তো আমার জানা পেল না। আহাই, এত সুন্দর সাজ ঘুরে যার স্বাধীন আলো করার কথা, সে কিনা অসহায় হয়ে এইভাবে মাটিতে পড়ে আছে। ওই তো ভদ্রমহিলা অনেক জ্ঞান ফিরে আসছে। আমি তো কোথায় আমার একে বেশ আমার হাতে শাখা, গলায় মালা, আমার সিঁদুর, তুমি কি আমার বিয়ে? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই আমার বিয়ে হয়েছে, কিন্তু আমি এখানে একা কেন? আমার বর কোথায়? আমার বর আপনি মানে তুমি বুঝি আমার বর? আপনি ভুল করছেন। আমি ভুল? কেউ যদি না, তাহলে আমাকে মালাটা কে পরিয়েছি? হ্যাঁ, কে আমার হাতে শাখা সিঁথিতে সিঁদুর পরিয়ে দিয়েছি? বলো বলো। না না, আমি জানি তুমি আমার বর। আপনি আমার কথা শুনুন। আপনার জীবনে আজ একটা চরম বিপর্যয় ঘটে গেছে, আর আপনার স্বামী তুমি তুমি আমার পাশে থাকতে আমার জীবনে কোনো বিপর্যয় আসবে না। তুমি আমার কাছে এসো। কখনো এমন করবেন না। একটা কথা আপনি সবসময় মনে রাখবেন, আমি আপনার কেউ নয়। তবু আপনার আমারই বাড়িতে থাকবেন, শুধুমাত্র আমার আশ্রিত হয়ে। কারো আশ্রিতা হয়ে আমি বেঁচে থাকতে চাই না। তুমি যখন আমাকে পরিস্থিতি গুলো মেনে নিতে পারছো না, তাহলে আমি নিজেকে শেষ করে দেবো। আমার অপরাধ নিও না ঠাকুর, আমায় তুমি ক্ষমা করো ঠাকুর, আমায় তুমি ক্ষমা করো। ক্ষমা করবো না। আমার ওই শ্বশুর শাশুড়ি নেবো পুরো ভাগ্যকে আমি কিছুতেই ক্ষমা করবো না। আমাকে পদে পদে অপমান করে আমার এই গাড়িয়া সেখানে শাশুড়ি নামের আমার পদে কিনা। আজ বৃহস্পতিবার গো বৌদিমণি, আজ বৃহস্পতিবার। তাই পূর্ণিমা বললেন আজ সারাদিন তুমি নির্জলা উপোস থেকে মা লক্ষ্মীর আরাধনা করবে। মা লক্ষ্মী পদে চলে আসবে, এসব করতে আমার হয়ে গেছে। তাহলে তো হয় গো বৌদিমণি, তুমি হলে এ বাড়ির বউ, এই সংসারের গৃহলক্ষ্মী, আর গৃহলক্ষ্মীকে তো দেবী লোকের আরাধনা করতে হয়। এই এই বেশি জ্ঞান দেবে না তো। যেমন বাবা তেমনি বাড়ি চাকর, সবাই আমার জ্ঞান দেবে। তুমি আমাকে চাকর বললো বৌদিমণি? চাকরকে চাকর বলবো না তো কি মাস্টার বলবো নাকি? অবশ্য তোমার কথাবার্তা কত মাস্টার উপরে, একেবারে পণ্ডিতের মতো। পণ্ডিত না হলেও এ বাড়ির কেউ কখনো আমাকে চাকর বলে বিদ্রুপ করেনি গো বৌদিমণি। এ বাড়ির সবাই আমাকে এ বাড়ির একজন বলে মনে করতো। তাই নাকি? হ্যাঁ গো বৌদিমণি, আর তাই তো একটা সময় আমি ভুলে গেছিলাম যে আমি এ বাড়ির চাকর। আমাকে আমার আসল পরিচয়টা মনে করে দেওয়ার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ।
গো বৌদিমণি, অনেক ধন্যবাদ। এই, থামো! এত ইমোশনাল হওয়ার কোনো প্রয়োজন নেই। কি বলতে চাইছিলে, তাই বলো। তোমাকে বলার মতো আমার আর কিচ্ছু নেই। কিচ্ছু নেই বলার। কি করে থাকবে যখন কি কখনো তার মনিবকে আগ বাড়িয়ে কোনো কিছু বলতে পারে? মনিব? দেখো বৌদিমণি, আজকে আমি এক নতুন মনিব পেয়েছি, যে মনিবের কাছে আমার মতো চাকরে শুধুমাত্র মাথা নিচু করে হুকুম তামিল করে মানায়। জ্ঞান দেওয়া মানায় না গো বৌদিমণি, জ্ঞান দেওয়া মানায়। রানী, মাথায় ধরে দিয়ে গেল। ওই পুরো শ্বশুরটাই, ওকে মাথায় তুলেছে। তার কথা কি বলবো? তিনি আমার মহাপণ্ডিত, এত জ্ঞান দিতে স্বপ্ন উত্তর। কথায় কথায় বলে এই বাড়িতে নাকি ওসব হিন্দি নাচ গানটা করা চলবে না, গাইতে হলে ভজন কীর্তন গাইতে হবে। বসবে ওসব গান আজকাল তো গাই নাকি, এখন তো সবাই গায়। চমৎকার, অপূর্ব, অসাধারণ। কি হলো বাবা? ভজনার কীর্তনের ভক্ত হয়ে এতদিন যে গানকে আপনি ঘৃণা করেছেন, আজ সেই গান শুনে একেবারে আবেগে হাততালি দিয়ে উঠলেন যে? আমার এই হাততালি কিন্তু কোনো আবেগ বা প্রশংসার পুরস্কার নয় বৌমা। তোমার ওই লঘু সঙ্গীত গাওয়া, লঘু চরিত্রের প্রতি এ আমার ঘৃণার বাবা, একটা কথা মনে রাখবেন, গুরুজনরা সম্মানীয় ব্যক্তি হলে সম্মান কিন্তু পাওয়া যায় না, সেটা আদায় করে। তাই শেষ জীবনে আর আমি কারো কাছ থেকে সম্মান পাওয়ার আশা করি না। কিন্তু কিন্তু তোমাকে যে এখনো জীবনের অনেকটা পথ অতিক্রম করতে হবে বৌমা। এই দীর্ঘ জীবন যাত্রার পথে নিজেকে এইভাবে অসম্মানের অন্ধকারে নিক্ষেপ না করে সম্মানের উজ্জ্বল আলোয় আলোকিত করার চেষ্টা করো। তাহলে দেখবে আত্মতৃপ্তিতে মনটা একেবারে ভরে উঠবে। ঠিক বলেছি, আত্মতৃপ্তি, নিজেকে তৃপ্ত করার জন্য আমার যখন যা প্রয়োজন আমি তাই খাই। বৌমা নিশ্চয় করবে, তুমি হলে এবারে তাই এই বাড়ির মঙ্গল কামনায় তোমার যখন যা প্রয়োজন হবে তুমি তাই করবে মা। তাই নাকি? তাহলে এখন আমাকে কি করতে হবে? আজ থেকে তুমি প্রতি বৃহস্পতিবার সন্ধ্যাবেলায় মা লক্ষ্মীর সামনে লক্ষ্মীর পাঁচালি পড়বে। আমি লক্ষ্মীর পাঁচালি? হ্যাঁ বৌমা, পড়বে। আমি খোকাকে বলে তোমার জন্য একটা নতুন গল্পের শাড়ি আনিয়ে রেখেছি। যাও, তোমার এই পোশাকটা ছেড়ে তুমি সেই গল্পের শাড়িটা পরে ঠাকুর ঘরে। আচ্ছা মা, আপনারা আমাকে কি মনে করুন বলুন তো? আমি কি আপনাদের মতো শেখে? আপনাদের বা আপনার কি মনে হয় আমি আপনাদের ওইসব ওল্ড কালচার পুরনো কুসংস্কারগুলোকে মেনে নেব? নেবে একটা বাঙালির পরিবারের গৃহবধূ হয়ে যখন তুমি জীবন শুরু করেছো, সেই বাঙালির সনাতনী সংস্কার, রীতি নীতি, আদর্শ সব তোমাকে মেনে নিতে হবে। হ্যাঁ বৌমা, যেগুলোকে তুমি কুসংস্কার বলে মনে করো সেগুলোই আমাদের সনাতন হিন্দু ধর্মের
সংস্কৃতির আধার। বাট আমার কাছেগুলো ভোগাল ওর কালচার। সংস্কৃতি কখনো পুরনো হয় না বাবা। তা যদি হতো তাহলে আমার মা ঠাকুমার মতো তোমার ওই শাশুড়ি মা কিন্তু সেই শিক্ষাকে আঁকড়ে ধরে বাঁচত না। আমার আজও মনে পড়ে জানো, আমার শাশুড়ি মায়ের ইচ্ছায় আমি সেদিন একটা লাল পেরে গরমের শাড়ি পরে কপালে একটা মস্ত বড় সুন্দর চুড়ি করে আমি যখন ঠাকুর ঘর থেকে পোশাকের হাতে হাতে নিয়ে আমি আমার শ্বশুর মশাইকে পোশাক দিতে গেছি, তখন আমার শ্বশুর মশাই আমাকে দেখে আবেগে আনন্দে আমাকে বৌমা বলে না ডেকে ও বলে আমাকে জড়িয়ে ধরে রেখে বলেছিলেন, মা গো, আজ আমি তোমার মধ্যে সত্যিকারে আমার মাকে খুঁজে পেলাম। তোমার মাঝে আমার হারানো মায়ের রূপটা ফিরে পেতে চাই। তুমি কি পারো না তোমার সেই অশ্লীলতার সাথ ছুড়ে ফেলে নিজেকে আমার কল্পনার দেবী মায়ের রূপে সাজিয়ে নিতে? তোমার কোমরে থাকবে লাল পেলে গরদের শাড়ি, কপালে থাকবে তাদের মতো সিঁদুরের টিপ, পূজারীর মধুর সাথে তুমি আমার সংসারে গায়ে গান করবে। আর আমি তোমার সেই পূজারিনীর সাজ দেখে আবেগে আপ্লুত হয়ে বলবো, তুমি পূজারিনী পঞ্চজননী, তুমি দেবময়ী মুখ ভরা জল অমৃত ধারা, মুখিতে মধুর ভাসে তব মুখ পানে মুগ্ধ নয়নে অবলম্বে থাকি, সাদ হইব শুধু বারবার মা মা বলে ডাকি, মা মা বলে ডাকি। সিঁদুর পর অগত আলতা পর পা, সিঁদুর পর অগত আলতা পর পা, হাতে পরো এরতির শাখা দেখি নয়ন ভরে, হাতে পরো এরতির শাখা দেখি নয়ন ভরে, সিঁদুর পর আলতা পর পা, হাতে পরো এরতির শাখা দেখি নয়ন ভরে, দেখি নয়ন ভরে। বাহ, খুব সুন্দর গেছে তো। কে তুমি বাবা? আমি ভব ঘুরে গো, আমি যখন যেখানে পারি আমি ঢুকে পড়ি, আর এইভাবেই আমি গান শোনাই, এইভাবেই আমি গান শোনাই। তোমার গান শুনে মনটা বড় আনচান করছে। আজ আমার মাকে ভীষণ মনে পড়ছে। আচ্ছা 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 বাবা, তুমি কি আমার সেই মা হতে পারো না? আর কখনো মা হওয়ার কথা বলবেন না, ওই মা হওয়ার কথা বলবেন না, আমার এই কি বৌমা, বিয়ের পর যে মেয়েরা মা হওয়ার লাভের আশায় আকুল আত্মীয় প্রতীক্ষা করে বসে থাকি, আর সেই মেয়ে হয়ে তুমি কিনা বলছো তুমি মা হতে চাও না? আরে এখনই তো মা হয়ে যায় তাহলে জীবনটা বুঝতে হবে কম কি করবো বৌমা। তাছাড়া ওই বাচ্চার জ্ঞান ওকে দুধ খাওয়ানো ইম্পসিবল বৌমা। আর এখনই মা হয়ে গেলে আমার খুব
বসে আছে। আমাদের একটা নাতি কিংবা নাতনি হবে, তাকে নিয়ে আমরা সারাটা দিন হই হুল্লোড় করে কাটাবো, মনের পিঠে করে মনের মতো মানুষ করে তুলবো। আমি নিজে তাকে বর্ণ পরিচয় শেখাবো সন্ধ্যা। আমি শেখাবো ওই অজগর আসছে পেরে, আয়ে আমি খাবো পেরে, হইতে ইঁদুর ছানা ভয়ে মরে, দিন কইতে ঈগল পাখি পাছে ধরে। তারপর শেখাবো A for apple, B for ball, C for cat, D for dog. পুরনো পুঁথি ওই বর্ণ পরিচয় পড়বে না, এসব পড়বে না, বুঝলেন? তাহলে কি করবে বৌমা? আধুনিক যুগে আধুনিক বর্ণ পরিচয়। আধুনিক বর্ণ পরিচয়? হ্যাঁ, এটা হলো কম্পিউটার যুগ। আর এই হাইটেক কম্পিউটার যুগে এখন সবকিছু ডিজিটাল। ওসব কম্পিউটারের মাল আমি কিচ্ছু বুঝি না। আজ আবির ফিরে এলে আমি তাকে বলবো। কি বলবে মা? বাজার থেকে একটা হাইটেক কম্পিউটারের বাচ্চা কিনে আনতে। সে ফিরে এলে আমি তাকে বলবো, ওরে আমি আমাদের এই বাড়িটাকে অনেক বড্ড খালি খালি মনে হচ্ছে, তাই এই সংসারটাকে ভরিয়ে তুলতে তুই আমাকে একটা নতুন অতিথি এনে দে। এই হলো শালু। আর শালু, এই যে এনারা হলেন আমার বাবা। বাবা, আপনি আমার প্রণাম। আমি কিন্তু আপনাকে মা বলেই ডাকি। ঠিক আছে মা, তাই দেখুন। আর শালু, এই হলো আমার ভাই প্রবীণ। আর এই যে ভদ্র মহিলা, তোমার এই অতিথিকে দেখে তো মনে হচ্ছে এক্ষুনি বিয়ের মণ্ডপ থেকে উঠেছে। তাই এ তোমার কে? আমি ওনার স্ত্রী। অথচ আমার বউকে নিয়ে আজ আমাদের বিয়ে হয়েছে। আমি কি শুনলাম সন্ধ্যা, যে আবিরকে নিয়ে আমি এতদিন গর্ব করে এসেছি, সেই আবির কিনা আমাদের কাউকে না জানিয়ে আবার একটা বিয়ে। ঠিক করলে দাদা, বাড়িতে বৌদি থাকতে। প্রবীণ, তুই বিশ্বাস কর ভাই, বলছি তার কোনোটাই ঠিক নয় রে ভাই। বাবা, তুমি অন্তত চুপ কর কুলাঙ্গার। মা গো, ও মা, তুমি তো আমাকে ভালো করে চেনো মা। তোমার কি মনে হয় আমি কোনো অন্যায় করতে পারি? পারি নয়, পেরেছিস। তাই তো আমার মনে হচ্ছে তোর মতো সন্তানকে গর্বে ধরে আমি ভুল করেছি। আমাকে ভুল বুঝলেও আমি জানি আমার মেঘলা কখনো আমায় ভুল বুঝবে না। এই মেঘলা, তুমি তো আমাকে ভালো করে জানো। তোমার ভালোবাসার কষ্টি পাথরে যাচাই করে তবে তো তুমি আমাকে তোমার জীবন সাথী হওয়ার অধিকার দিয়েছ। তুমি অন্তত ভুলিনি মেঘলা, আমি কিচ্ছু ভুলিনি। আসলে ওই শালু। ঘরে তোমার স্ত্রীকে জানি আমি কিছুতেই করতাম না। শালু, কিন্তু যা হবার তা তো হয়েই গেছি। এখন একটা কাজ করলে হয় না? এই সংসারে তো কতজন দুজন স্ত্রীকে নিয়ে তারা সবাই সংসার করছে। আমরা না হয় দু বোনে আমাদের স্বামীকে ভাগাভাগি করে সংসার করবো। না, শালু, কখনো না। আমি আমার স্বামীর কথা কাউকে দেব না, কাউকে না। মেঘলা,
সংবাদ পত্রিকার পাতায় প্রকাশ করতে প্রবীর, এই তো বাবা, এই তো মা, আপনারা তো এখনই বলে এসেছেন, আপনারা কি আপনাদের সব শিক্ষায়, সৎ আদর্শে আপনাদের ছেলেকে মানুষ করে এই কি আপনাদের সৎ শিক্ষা, সৎ আদর্শের নমুনা? জানি না বৌমা, আজ আমি কিচ্ছু জানি না। আজ জীবনের এই শেষ প্রান্তে এসে আজ আমার মনে হচ্ছে আমার শিক্ষা ভুল, আমার আদর্শ ভুল। শিব করতে গিয়ে আমি একটা বাদর করেছি, একটা একটু চুপ করো। তুমি ওকে বলে দিও মা, আমরা বেঁচে থাকতে ও কোনোদিন দুটো স্ত্রী নিয়ে সংসার করতে পারবে না। আর ওকে এই মেয়েটা ত্যাগ করতে হবে, আর তার বাড়িটা ত্যাগ করতে হবে, বলে দিয়ে গেল মা। আমি কোথায় যাবো? আপনারা ছাড়া যে আমার আর কেউ নেই বাবা। আপনি একটু দয়া করুন বাবা। এই বাড়ির এক ঘরে আমি ঝিয়ের মতো পড়ে থাকবো। আপনাদের ছেলে নয়, একটু কথাকেই কোনো রকমে আমি জীবন কাটাবো। আপনারা না জানি এই বাড়ির বউ বলে আমি কোনোদিন নিজেকে দাবি করবো না। আমি চরিত্রহীন, আর আমি লম্পট। এতদিনে তোমরা আমায় এই চিনলে বাবা। মাগো, তুমিও আমায় ভুল বুঝলে মা। একজন অপরিচিত অসুস্থ ভদ্র মহিলার কথা কি বিশ্বাস করি? আমাদের এতদিনের বিশ্বাসটাকে তোমরা এত সহজেই শেষ করে দিলে মা। তার মানে কি করতে করতে এই মেয়েটা বিশ্বাস করেছি তুমি ওকে বিয়ে করোনি? না, আমাদের কোনো বিয়ে হয়নি। ও আমার বিবাহিতা স্ত্রী নয়, ও আমার অস্ত্রিতা। তুমি বলে না, আমি জানি তুমি তোমার বাবা মার কাছে এই মিথ্যা কথাটা বলতে বাধ্য হচ্ছ। আমাদের শিক্ষা, আমাদের সম্পর্কটাকে তুমি অস্বীকার করতে বাধ্য হচ্ছ। ফালুক, তুমি সবকিছু জানো না বলে এই সব কথা বলছো। আমি আবার বলছি, তুমি আমার কেউ নাও, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই। তুমি শুধুমাত্র আমার অস্ত্রিতা। আমার মনে হয় তুমি মিথ্যে কথা বলছো। আপনি সম্পর্কটা চালিয়ে যাওয়ার জন্য তুমি একটা মিথ্যে নাটক করছো। তোমার কেউ না হয় দিচ্ছ না কেন? মেঘলা, তুমি বৌমা তো ঠিক কথাই বলেছে রে রবি। যার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই সে কেন শুধু শুধু এ বাড়িতে থাকবে? আমি ওকে তুই চলে যেতে বলবি? বেশ, তবে তাই হবে মা। ওকে নিয়ে যখন তোমাদের এত অশান্তি, তখন ওকে আমি এ বাড়ি থেকে চলে যেতেই বলছি। না, আমি কোথাও যাবো না। আমি এই সংসারের মাটি কামড়ে পড়ে থাকবো। ওগো বাবা, আপনারা আমাকে একটু দয়া করুন না। দিদি তুমি আমাকে একটু দয়া করো। ওগো তুমি আসতে আমার মধ্যে কোনো দয়া নেই, কোনো মায়া নেই। যাও, তুমি এখান থেকে চলে যাও বলছি। কোথায় যাবো? আমার যে কেউ নেই, আমি তোমাদের ছেড়ে কোথায় যাবো বলো? আমি যাবো না, আমি কোথাও যাবো না। আমাকে তুমি একটুখানি দয়া করো। না, আমার প্রতি কোনো দয়া নেই, কোনো মায়া নেই। যাও, চলে যাও এখান থেকে। আমি যাবো না। দরকার হলে আমি এই শ্বশুরের ভিতর মাটি কামড়ে পড়ে থাকবো। তবু আমি বন্ধ হলে তোমার ঘরে মাথা করে বলবো আমি যাবো না। এসো,
যে কটা দিন আমি জেলে থাকবো সেই কটা দিন অন্তত তুই আমার স্ত্রীকে তোর বাড়িতে থাকতে ভাই। আমার এই অনুরোধ টুকু রাখ পাই, আমার এই অনুরোধ টুকু রাখ। আমি পারলাম না বাবা, আমি পারলাম না। এখনই বাড়ছো কারণ বসতে কারণকে আমি বাড়িতে তাড়াতে পারি না বাবা। তোমরা কেউ আমার অপরাধ নিও না বাবা, সবাই আমাকে ক্ষমা করে দাও, সবাই আমাকে ক্ষমা করে দাও। তোমা, তুমি তো আমার গর্ভধারিণী মা, তুমিও আমায় ক্ষমা করে দাও মা, আমায় তুমি ক্ষমা করে দাও। অপরাধিত একটা কুমারী মেয়ে তার প্রেমিকার সাথে বেহিসাবি কুস্তি করতে গিয়ে তার বাচ্চার মা বলে দেয়। যেই প্রেমিক যখন সেই কথা জানতে পারে তখন সেই বাচ্চা থেকে মেরে ফেলার জন্য সেই প্রেমিক তার মেয়েটার বুকে লাথি মারে। কি কেলেঙ্কারি কাণ্ড! বাচ্চাটা বলেনি 10 মাস 10 দিন সেই বাচ্চাটা মায়ের পেটের ভেতর যন্ত্রণায় কষ্ট পেতে পেতে একদিন ঘোর অন্ধকারের মাঝে লুকিয়ে লুকিয়ে মায়ের পেট থেকে বাচ্চাটা বেরিয়ে এলো। বলো হে বাচ্চাটা ঠিক মতো দাঁড়াতে পারে না, কথা বলতে গেলে দিন যাচ্ছে না। সেদিনের সেই বাচ্চাটাই তো আজকে আমি ওই ঘোর অন্ধকারের মাঝে আমার জন্ম হয়েছিল কোনো না কোনো অপরাধ না করলে আমি খালো শান্তি পাই না। লাগে আমার সারা শরীরটা কাঁপতে থাকে, মাথাটা বোমের মতো বাস হতে চায়। বাচ্চা যেমন ভয়ঙ্কর লাগে, নিজেই নিজের লেজে কামড়ে যায়, আমি তেমনি পছন্দ লাগে, তাহলে হাত দুটোতে কামড়ে ধরি। আমার লাগটাকে তো পথে আনছিলাম, তা লাগে বল আমার কাল থেকে তোরা পথে এনে দিয়ে কি না? বস কি বলছেন বস? আপনার শিকারটাকে তো একেবারে অবশ করে দিয়েছি। পেট করে দিস। তা বল 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 কেমন করে কি করে দিস? আমার শুনতে না বেশ ভালো লাগছে, বল 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 বলে না। তবে বস আর একটু দেরি হলে কিন্তু চাল ফেলার আগে পাখিটা ফুট করে উড়ে যেত। খেলাকে ভুলে দিল বাচ্চা, কি হলে কি হতো সেটা আমি শুনতে চাই না, কি হয়েছে সেটাই খুলে বলছি বস, আজটা তার নতুন বিয়ে করা বোটাকে নিয়ে ওই মুম্বাই ছাড়ার জন্য। কি বলি নতুন বিয়ে করাবো? ভালো তুই নতুন বউটাকে নিয়ে আই, আমি নতুন বইয়ের মুখ দেখবো। কিন্তু বস আমরা তো বোটাকে আনিনি, আমরা শুধু ওই বসটাকে। এই থালা চুকো বল বল ছাগল হানার মতো এই তোলা কি করে দিবে?
তোদের মধ্যে কি দয়া মায়া বলে কিচ্ছু নেই? আমি আমি নতুন বউটাকে রাস্তার মধ্যে ফেলে চলে এলি। আমি তো অর্ধেক চাইছি রে বস, কিন্তু গুরু কিছুতেই রাজি হলো না। তাছাড়া একটা বিপদ হয়েছে, এমন সময় এমন কাজ করলো যে এই শালা বাচ্চা। সত্যি করে বল, শালা বউটাকে কেন করতে পারিস না? শালা বাজারের মতো বকবাদ করবি না। এটা তো খালি কাজ, শালা দেবো। আমরাই তো পাবলিকের কাছে ধরা পড়ে গেলাম বস। এটা যখন আমাদের হাতের মুঠোয় এসে গেছে, তখন যে কোনো সময় 20 টাকা আমাদের লাগালের মধ্যে পেয়ে যাবো। দেখি সাদা ইংরেজি আমার নাম করে কি আপনারা আমি কোথায়? আরে ভাই, হ্যাঁ আমি তো বলো ভাই, অনেকদিন দেখিনি তো তাই চিনতে পারছিনি। বল ভাই, না ভাই আদা কেমন আছিস ভাই? না ভাই বালাতি বালাতি ভাই বালাতি 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 ছাড়ো ছাড়ো ভাই 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 ছাড়ো না ভাই আমার বলে না না কতদিন করে আমরা কোলাকুলি করলাম বলতো? জানলা দুবাই না দুবাই একসাথে ভাত খাবো। দুবাই একসাথে মদ খাবো মদ। আপনি আমায় থানায় নিয়ে যাওয়ার নাম করে এই কোথায় নিয়েছিলেন? আপনি আমায় থানায় নিয়ে চলুন। এই এই মানুষ রূপী শয়তানের কাছে থাকলে আমি থানায় আপনার সবচেয়ে নিরাপদ। কিন্তু অপরচে আপনাকে আস্তে পিষ্টে জড়িয়ে ধরেছে নির্মলবাবু। হয়তো থানারও এটাই তোমার বর্তমান ঠিকানা। এইভাবে আপনি আমার সরকার আপনি আমায় আইনে হাতে তুলে দিন। তাকে একদিন আমি নিজেকে নির্দোষ প্রমাণিত করার সুযোগ পাবো। আপনি বাঁচবেন কি বলবেন? সরকারের কাছে থাকলে আমি একদিন হয়তো মরে যাবো। আপনি বাঁচবেন কি বলবেন? আমি আমাদের কোনো মাথা ব্যথা নেই, আমরা শুধু এই বসের মতো এই কথা হতে বসের কথা মানেটা অতি সহজ করে বলছি শুনুন। আমাদের 14 পুরুষ কোনো কালে কেউ পুলিশে ছিল না, আর আজও নেই। এই মানে তবে যে তখন বললেন আপনি লোকাল থানার ওসি বংশীবদন দাস। আমি ওকে কিছুক্ষণের জন্য প্রমোশন দিয়ে পুলিশ বানিয়ে দিলাম। Yes! আর আমার আপাতত পুলিশ ডিউটি এখানে এসে তাই আমার আমি ওই বংশীবদন বাস থেকে হয়ে গেলাম। আমি আমার আসল পরিচয় ওই সালা আর আমি হাবিলদার হয়ে হরণ হলের থেকে হয়ে গেলাম। এ বাচ্চাদের চাকরি ভুলের মোস্তান তোমরা তাহলে লক্ষ্য করি মিথ্যে অপরাধের গল্প সাজিয়ে ভাবতামি তোমরা এখানে আমাকে তুলে নিছো। বলো বলো কেন কেন তোমরা আমাকে হারিয়েছো? কোথায় জানি বলো কেন কেন কি কেলেঙ্কারি কাণ্ড। তাহলে গল্পের ফেরটা যদি আগে সবাই জেনে দেয় তাহলে এতগুলো পাবলিক এমনি এমনি বলতে থাকে। তা কি বলেন আপনারা? তুমি ভুল করছো। আর এই ভুলের জালে জড়িয়ে এরা যে আজ অপরাধ করছে তার এই সাজা দিতে আমি এক্ষুনি থানায় চললাম। কি মনে হয় রে, যাকে এত দিমাগ লাগে প্ল্যান খাটিয়ে এখানে ফাঁদে ফেলে তুলে এনেছি, তাকে এত সহজে ফাঁদ থেকে বেরিয়ে যেত না নাকি? সারা এখান থেকে এক পা বাড়ানোর চেষ্টা করলে একেবারে পা ভেঙে রেখে দেবো। কেন কত টাকায় তোমরা নিজেদের বিক্রি করেছো? তার তার দ্বিগুণ টাকা আমি তোমাদেরকে দেব। তোমরা শুধু আমাকে এখান থেকে যেতে দাও।
প্রাচ্যবর্ষেরা গুন্ড মস্তন হতে পারে, কিন্তু তাদের জবান তারা কখনো দুবার বিক্রি করে না। ওকে যখন আমরা জবান দিয়েছি আমরা যা দিয়ে দেবো, কিন্তু বেমান সাজতে পারবো না। কিন্তু কেন? তোমাদের কি দিনের পরে কিচ্ছু নেই? মনুষ্যত্ব কি তোমাদের মরে গেছে? সামান্য কিছু টাকার লোভে তোমরা বিবেককে বিক্রি করে দিয়েছো। আমরা সারা আমাদের বিবেকের ঘরে তালা চাপিয়ে যাবে, ওই সময় মনুষ্যত্বকে ঘুম পাড়িয়ে রেখে এসেছি। তাই আমাদের ক্ষেত্রে ওই ন্যায়, অন্যায়, পাপ, শূন্য, ভালো, মন্দ সব আমাদের কাছে সমান। এখনো দুনিয়া মন্দ মানুষের চেয়ে ভালোর কদর দিয়ে দিয়েছে। পাপের চেয়ে পুণ্যের ক্ষমতা অনেক বেশি। তাই বলছি ভাই, দয়া করে তোমরা আমায় এখান থেকে যেতে দাও। আমি বাধ্য হয়ে আমার স্ত্রীকে বন্যের আশ্রয় রেখে আসতে বাধ্য হয়েছি। কেউ তো আমার কথা ভেবে অনেক দুশ্চিন্তায় রয়েছে। থাকবে না, তোর জন্য তোর স্ত্রী আর বেশি দিন চিন্তা করতে হবে না, তোকে আমি এখানে তুলে আনবো। আমার স্ত্রী সামান্যটুকু ক্ষতি করার চেষ্টা করলে আমি কিন্তু তোমার ছেড়ে দেবো না। বাকি লাগে গেছে না, ওটা তোর বউকে নিয়ে আমি ছেড়ে বেরোবো। আমি বলবো ও খেতে খেতে পারি, পুরো সম্পত্তিটা আমার নামে লিখে দাও। কিন্তু আমার অর্ধেক সম্পত্তিটা ওই ভাইটার নামে লিখে দিল। কিন্তু আমার নামে লেখা সম্পত্তি দলিলটা তো তুমি চুরি করে নিয়ে এসেছো। আর এই দলের সাথে সই করিয়ে তোর পুরো সম্পত্তিটা আমার নামে করতেই তো তোকে এখানে পারবে না শয়তান, আমাদের প্রাণ থাকতে ওই দলিলে আমি কখনো সই করবো না। জানি তো এই জন্যে তো তোকে আমি ইঞ্জেকশন দিয়ে এই আনা হাবেলিতে আজকে লাগবো না, পাগল করে দেবো। পারবে না শয়তান, তার আগে আমি তোমাকে ছাড়া পাবে না বল, যেখানে আজ আটকা পড়েছে সেটা হলো এক জীবন যন্ত্রণার যথাপল। এখান থেকে এত সহজে ওর মুক্তি দেয়। তাহলে আমাদের প্লেনের কপটা গুলো একটু নালিয়ে বলুন বস। মানে এর পাতে এর বউটা না এলে এলো পূর্ণ হবে না, আমারও লোভের কোনো কথা পূর্ণ হবে না। তাই তুমি ফেরিওয়ালার ভক্তবেতে ঘুরে ঘুরে কোথায় এই বউটা আছে ঘুরে নিয়ে আসবে। ঠিক আছে বস। যদি কোনো খুঁজে পাও সেটাও তুলে নিয়ে আসবে। ওকে বস। আজ থেকে তুমি ডাক্তার হয়ে এর ট্রিটমেন্ট করবে।
করতে পারছি না। পারছি না, আর আমি নিজের বিশ্বাসটুকু ধরে রাখতে পারছি না। কেন জানি না মনে হচ্ছে আমার স্বরূপ মনে হয় কোনো বিপদের তলে জড়িয়ে পড়েছে। নির্মাল্য হয়তো মিথ্যে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে আমার স্বরূপকে অন্য কোথাও বিক্রি। না, এ হতে পারে না। নির্মাল্যের মতো একটা ভদ্র শিক্ষিত ছেলে কখনো এমন কাজ করতে পারে না। পারে দাদা পারে। অতি ভক্তি যেমন চোরের লক্ষণ, তেমন অতি ভদ্রতা অসংখ্যার লক্ষণ দাদা। এবং আজ আমার মনে হচ্ছে নির্মাল্যদার সেই অতি ভদ্রতাই ছিল আসলে ওই খল চরিত্রের চাতুরতা। বাচালতা বন্ধ কর। নির্মাল্যকে আমি যতটুকু চিনেছি, ওর চোখে মুখে যে সরলতা রাস্তা আমি খুঁজে পেয়েছি, তাতে আজ আমার ওকে অবিশ্বাস করতে বড্ড কষ্ট হচ্ছে রে ঋষি। কষ্ট তো আমারও হচ্ছে দাদা। নির্মাল্যদার সঙ্গে পরদিন বেশি দিনের পরিচয় নয়, মাত্র কিছুদিনের মেলামেশায় নির্মাল্যদা পরদিকে বিয়ের প্রস্তাব দেয়। আর তুমিও নির্মাল্যদার সম্বন্ধে কোনো খোঁজ খবর না নিয়ে বিয়ে দিতে রাজি হয়ে গেলে। রাজি হওয়া ছাড়া আমার যে কোনো উপায় ছিল না রে ভাই। আমি রাজি না হলে আমার স্বরূপে মানে বড্ড কষ্ট পেয়েছি, বড্ড কষ্ট পেত। তাছাড়া নির্মাল্যের আচার আচরণ আর ব্যবহারে মুক্ত হয়ে আমি ওদের বিয়ের ব্যাপারে কোনো আপত্তি করতে পারিনি রে ভাই। সেদিন যদি তুমি আপত্তি করতে তাহলে পরটি হয়তো সাময়িক দুঃখ পেত, কিন্তু কিন্তু এভাবে আমাদের কাছ থেকে হারিয়ে যেত না দাদা, হারিয়ে যেত না। কেন শুধু হারিয়ে যাওয়ার কথা ভাবছিস? ভালো কিছু ভাবতে পারছিস না? মনে কর না ভাই, মনে কর যে আমার চালু খুব খুব ভালো আছে, স্বামীর সাথে খুব সুখে শান্তিতে সংসার করছে। তাহলে তাই যদি হয় তাহলে তাহলে তোমার সঙ্গে কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না কেন? যার রোজ একবার ফোন করার কথা ছিল, এই 10 দিনে সে কেন একটিবারের জন্য ফোন করলো না? বলো বলো দাদা। হয়তো সীমাহীন সুখে আছে, আমাদের মতো দুঃখী মানুষদের কথা সে ভুলেই গেছে। ছোটি না, এ তোরা কিসব দাদা বলছিস? নির্মাল্যের মতো একটা ভদ্র শিক্ষিত ছেলে পিতৃমাতৃহারা তোদের 3 ভাই বোনকে আমি যে কত কষ্ট করে মানুষ করেছি, নিজে উপর থেকেও তোদের 3 ভাই বোনের মুখে আমি যে কত কষ্ট করে দুবেলা দুমুঠো অন্ন তুলে দিয়েছি, তাকে আমার স্বরূপ বলে যেতে পারে রে বোন, বলে যেতে পারে দাদা। সে কখনো আমাদের কারোর কথা বলে যেতে পারে না। আমার মনে হয় তোদের সংসার গোছাতে এত কত সময় লাগে যে আমাদের কাছে একবারের জন্য ফোন করার সময় পর্যন্ত পেল না। তাহলে কি বলতে চাস তোরা? আমার মনে হয় ভর্তির জীবনে হয়তো কোন চরম সর্বনাশ করেছে না। হয়তো নির্মাল্যদা ঘর থেকে ওই মুম্বাই নিয়ে যাওয়ার পাহাড়ায় কোনো নিষিদ্ধ পল্লীতে বিক্রি। এত ছোট তোর মন, আর সেই ছোট মনে শুধু অমঙ্গলের কথাই চিন্তা করে যাচ্ছিস কেন? ভালো কিছু চিন্তা করতে পারিস না? তুমি নিজের মুখে হাত দিয়ে একটা সত্যি
সত্যি কথা বলো তো দাদা, তোমার তোমার মন কি কোনো সত্যি ভালো কিছু সাই দিচ্ছে? এই এই পরিস্থিতিতে তোমার কি মনে হচ্ছে না যে আমার সালুদের কোনো ভয়ঙ্কর বিপদ? আমার ওসব কিছু মনে হচ্ছে না। আমার মনে হচ্ছে চলুক খবর ভালো আছে। দাদা বল না রে ভাই, মিথ্যে করে হলো একবার অন্তত আমার সুরে সুর মেরে বল না যে আমার চালু খুব খুব ভালো আছে, খুব অনেক সুখের শান্তিতে স্বামীর সাথে সংসার করছে। বল না রে ভাই, বল বল। দোহাই দাদা, তুমি তুমি একটু শান্ত হও দাদা, বাস্তবটাকে একটু বোঝার চেষ্টা করো। মতির কোনো একটা খোঁজ খবর না পাওয়া পর্যন্ত কোনো ভালো কিছু যে চাই দিচ্ছে না দাদা, ভালো কিছু যে চাই দিচ্ছে না। আমি বলছিলাম কি চলো না আমরা কোথাও গিয়ে আমার দিদির খোঁজ করি। না না না, তোকে কোথাও যেতে হবে না। শাহরুখকে খুঁজে দিয়ে তুইও কোথাও কোনোদিন হারিয়ে যাও। তার চেয়ে আমি একাই খুঁজবো। আর এই ছবিটাতে গিয়ে বলবো, বাবা মশাই না, এটা হলো আমার বোন শাহরুখের ছবি। এই মেয়েটাকে কি আপনারা কোথাও দেখেছেন? বলুন না বাবা মশাই, বলুন। আপনি আমার চেঁচিয়ে দিয়ে বিজ্ঞাপন নিয়ে মেয়ে খুঁজতে গেলে বলেন তো? আপনি কি খাটো? মানে আসলে আমি ওই দেখলেই মানে কি বলতে চান বুঝে বেরিয়ে। তা বলছিলাম কি, আপনার কি ওই মেয়েটাই দরকার নাকি অন্য মেয়ে হলেও চলবে? অন্য মেয়ে মানে কি বলতে চান আপনি? কে আপনি? আমাকে চেনে না, আমি হলাম গিয়ে ওই নান্টু খাটো, এই খটকালি করাই আমার পেশা। তা বলছিলাম কি, ওই আপনার হাতের ওই ছবিটা আমায় একটু দেবেন? এই ছবি নিয়ে আপনি কি করবেন? মানে হলো আসলে অনেক জায়গায় আমার যাতায়াত আছে তো, তাই কোথাও যদি দেখে দেখি চিনতে পারবো। তাই দেখুন না ভাই, দেখুন তো এই মেয়েটাকে আপনি চিনতে পারছেন কিনা? কোথায় যেন দেখেছি, ওই যেন দেখেছি দুরবা কিছুতেই মনে পড়ে না। মনে পড়েছে কিন্তু কিছু টাকা, ওই মানে খোঁজাখুঁজির জন্য কিছু তো খরচ করতে হবে নাকি? আপনার বোন কোথায় আছে, কার সাথে এসেছে, একেবারে হাতের মুঠোয়। এখন ওই 1000 টাকা ছাড়ুন তো দেখি। আপনাকে আমরা কোনো টাকা দেবো না। এই ছবিটা দেখতে পাচ্ছি। আমার মন বলছে উনি খাওয়া দিয়ে টাকা নিতে চাইছে। দাদা, ওকে তুমি একদম বিশ্বাস করো না দাদা, ওকে তুমি একদম বিশ্বাস করো না। মিথ্যে হোক আর ধাপ্পায় হোক, কাউকে না কাউকে তো বিশ্বাস করতে হবে রে বোন। এই যে শুনুন ভাই, এই আমি আপনাকে টাকা দিলাম, বাকি 4000 টাকা আমি আপনাকে ঠিক সময় দিয়ে দেবো, ঠিক সময় দিয়ে দেবো। দাদা তুমি কি করলে? একটা অপরিচিত লোককে অন্ধবিশ্বাসের উপর ভর করে তুমি এতগুলো টাকা দিয়ে দিলে। ও জানাবো
ইয়ে মানে বলছি কি তোমার একটা ছবি হবে আমার ছবি তুমি কি করবে? আমার এই মনের দেওয়ালে টাঙিয়ে রাখবো ওই শালা বলে দিও না, আমার ছবি বানাবে না। আমার ছবি বানাতে হলে চাই একটা সুন্দর মিস ফোন দেওয়া। ঠিক বলেছো মাইরি আমার এই মনের দেওয়ালে আজ অনেকটাই শেওলা জমে গেছে অন্যের খটকালি করতে গিয়ে আমি নিজেই নিজের মুখে এমন চুলকানি মেখেছি যে সেই চুলকানি মুছতেও পারছি না আর নতুন করে আমার মনের দেওয়ালে ভালোবাসার চুলকানি করছে বলে লজ্জার কথা কি বলবো ভাই ওই মোটা কমিশনের লোভে একটা হিড়িম্বা রাক্ষসীর মেয়ে বিয়ের সম্বন্ধ করেছিলাম পাত্রপক্ষ যেদিন মেয়ে দেখতে এলো সেদিন অন্য একটা মেয়ে দেখিয়ে বিয়ের দিন পাকা করে ফেললাম তারপর বিয়ের দিন পাত্র বিয়ে করতে এলো কিন্তু হায় হরি মনের উপি ওই হিড়িম্বা রাক্ষসীকে দেখে পর সেই যে মূর্ছা গেল আগামী 7 দিন তার জ্ঞানে ফিরল না সেটি তাহলে পরে কি হলো? কি আর হবে লেখবা সবাই মিলে জোর জবরদস্তি করে ওই হিড়িম্বা রাক্ষসীর সঙ্গে আর বিয়ে দিয়ে দিলে চুড়ির চুড়ি হরে কৃষ্ণ চুড়ি আছে লালের কাচের চুড়ি লেখবা এদিকে ওর বিয়ের সম্বন্ধটাই পাকা হল না ওইদিকে চুড়িওয়ালা চুড়ি পড়াতে চলে গেল চুড়ি নেবেন বিবিজি চুড়ি রং বেরঙের হরে কৃষ্ণ চুড়ি আছে লালের কাচের চুড়ি প্লাস্টিকের চুড়ি সিটি গোল্ডের চুড়ি भी আছে এই চুড়িওয়ালা আমার বউয়ের জন্য 4খানা ভালো দেখে চুড়ি দাও তো हाँ हाँ जरूर देवे बोलिए कौन सी चूड़ी चाहिए आपको एक कांचेर चूड़ी या एक प्लास्टिक की चूड़ी আরো বড় চুড়ি দাও তোমার যে চুড়ির সাইজ দেখছি এ তো আমার বউয়ের হাতে ঢুকবে না ওই আঙেটির মতো আঙুলেই আটকে যাবে इससे बड़ा चूड़ी तो है ना बाबूजी হয় না মানে তোমার যে চুড়ির সাইজ দেখছি এ তো আমার বউয়ের উপরে ঢুকবে না হাতেও ঢুকবে না तो आपका बीबी की औरत अच्छी ना हिड़ी पर आपको से हाँ আমার বউয়ের নির্যাতন নেই বলে না বলে এই তো খুলে হয়ে যায় না আমার বউকে বলে কিনা পেড়ি পালন করছি কি আসি ভাইয়া কে বাবা ওই তোমার তুমি নেই ওই নেই খালি গেল আমার বউকে বলে কিনা जिसको पसंद होवे वही लेवे जिसको होवे ना वो लेवे ना ये तो बात पूरा यही गलो लेकिन बोलছিলাম কি बहन जी अपनी दो तो चूड़ी पहन लीजिए ना না না আমি চুরি করবো না। তাছাড়া এই মুহূর্তে তো আমার কাছে চুরি কেনার টাকাও নেই। तो की হয়েছে बहन जी हमें उधार से आपका चूड़ी पहना हो इतना सुंदर हाथ में बहुत बढ़िया लगती भेजिए बहन जी आपका हाथ दीजिए না না আমি চুরি করবো না, আমার হাতটা দেখি যাকে খোঁজার জন্য আবার এই যন্ত্র সেটা তো মনে হচ্ছে ওই মেয়েটার ছবি কি হয়েছে রে? তুমি অমন করে ছবিটার দিকে তাকিয়ে কি ভাবছো, কি দেখছো তুমি? ये मतलब बोलছিলাম কি बहन जी एक तस्वीर जिसका আছে बहन जी আমার দিদি কিছুদিন আগে এক ভদ্রলোক আমার দিদিকে বিয়ে করে নিয়ে মুম্বাই পালিয়ে গেছে, আর সেই থেকে ওই ছবিটা নিয়ে আমরা আমার দিদিকে খোঁজার চেষ্টা করছি। সে তো আমিও খুঁজছি ডালি তার জায়গায় যখন আজ আমি তোমাকে পেয়েছি তখন তোমাকে আজ শিকার আমার করে কি ভাবছো? তুমি কি আমার দিদিকে কোথাও দেখেছো? শুধু দেখেছি কি বলছেন बहन जी কি বললে? তুমি আমার দিদিকে চুরি করে এনেছো? কোথায় আছে দিদি? কেমন আছে সে? भालो नहीं बहन जी भालो नहीं उसका स्वामी आज कोई चालू पीछा से उसको बहुत मारझोड़ करता है ये तो दो दिन पहले भाभी जी हमारे पास से जब तो चूड़ी पहन लो बोले उसका स्वामी उसको इच्छा मार लो कि इच्छा मार लो वो आके देखे हमारे आंखों में आंसू आए कि
इसीलिए अभी बाबूजी के पास हाथ जोड़ कर बोला, रुकिएगा बाबूजी, रुकिएगा। तो सूर्या के लिए भाभी जी को अपनी इतना कष्ट दीजिए, वो सूर्या का कीमत हम कभी नहीं बना बाबूजी, कभी ना। তোমার মধ্যে যে বড় সত্যবতটা আছে, আমার জামাই বাবুর মধ্যে তার বিন্দু মাত্র নেই। भाई जी बोलছো कि उसके शादी में আপনারা কি कुछ देना पाना देना है, इसीलिए আপনার জামাই को बहुत गुस्सा है। আর সেই জন্য বলে নির্মলতা ঠিক বলেছেন बहन जी, আপনি একদম बिल्कुल ठीक বলেছেন। भाभी जी हमारे অনেক করে বলেছিল कि उसके रिश्तेदार के साथ मुलाकात करती, लेकिन ये अल्लाह बहुत मेहरबानी আছে बहन जी, তাই इसीलिए आज আপনার সাথে আমার মুলাকাত হয়ে গেল। আমি যাব এক করে গিয়ে নবীর শয়তান জামাই বাবুর সামনে গিয়ে আমি দাঁড়াবো। আমার দিদির প্রতি সমস্ত অন্যায় অত্যাচারের জবাব আমি তার কাছ থেকে চাইবো। আমার দিদি একটা সম্পর্কের মোহে পড়ে আছে বলে আমি কিন্তু ভীরু নই। बहन जी, लेकिन বলছিলাম কি बहन जी, আপনি औरत আছেন, ওখানে একা গেলে আপনার যদি কোনো বিপদ হয়। বিপদ? কিসের বিপদ? আমরা মেয়ের হাতে চুরি করে আসি বলে আমাকে ভীরু করবো? কখনো না। আমার দিদি একটা সম্পর্কের মোহে পড়ে ওর সবাই হাতে পায়ে আমি কিন্তু নেই। প্রয়োজন হলে আমরা পুলিশের কাছে সমস্ত ফাঁস করে দেবো। হ্যাঁ, ঠিক বলেছেন बहन जी, আপনি একদম बिल्कुल ঠিক বলেছেন। তুমি একটু আমাকে সেখানে নিয়ে চলো চুরিয়াটা। সে ধরে যাবো না बहन जी, আমি हर वक्त আপনার পাশে থাকবো। आइए बहन जी, मेरा साथ आइए। মাইক ম্যানের কাছে অনুরোধ, সামনের মাইকগুলো একটু দয়া করে চেক করো। মাইক ম্যানের কাছে অনুরোধ, সামনের মাইকগুলো একটু দয়া করে চেক করো। हेलो 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 সেইটাই তো বলা হচ্ছে। অশোকের কাছে অনুরোধ, যাবো না, এই বাড়ি ছেড়ে আমি কোথাও যাবো না। হাজার কষ্ট হলেও শ্বশুর বাড়ির মাটি কামড়ে আমি পড়ে থাকবো না, আর বেশি দিন তোমার এখানে থাকা চলবে না। তোমায় নিয়ে এই সংসারে দিন রাত অশান্তি চলছে, তাই তোমার হাত জোড় করে অনুরোধ করছি, আপনি এই বাড়ি থেকে বিদায় হোক। বিদায় হওয়া বললেই হলো? পারবে এই কথাটা আমি বৌদিমণিকে বলতে? পূর্ণদা, তুমি কার সঙ্গে কার তুলনা করছো? আমাদের সবার সাক্ষাতে দাদা বৌদিকে বিয়ে করে এই বাড়িতে এনেছে, একে তো বড়বাবু বিয়ে করে এনেছে। না, একে দাদা বিয়ে করে আনিনি, আশ্রিতা সাজিয়ে এই বাড়িতে এনেছে। এমনকি বাবা মা পর্যন্ত এই বাড়ির বউ বলে স্বীকার করেনি। কেউ স্বীকার না করলেও ঈশ্বর তো স্বীকার করে নিয়েছে তো ছোট বাবু। কি বললে দাদা? ওই বড় বাবুর পাশে ওই বৌদিমণি এই সালুকিদিকে দাঁড় করিয়ে দেখো তো, আগে বড় বাবুর সাথে বেশি মানায়? মানা না মানার প্রশ্ন নয় পূর্ণদা, কোন শিক্ষিত রুচিবান মানুষকে দেখেছো যে ঘরে স্ত্রী থাকতে আর একজনকে বিয়ে করে ঘরে তুলতে? ছোট বাবু, আমার অনুমান দাদার কথাই ঠিক, দাদা ওকে বিয়েই করে না না, ওরা আমাকে বিয়ে করেছে, আর উনি যদি আমাকে বিয়ে নাই করবে তাহলে আমি আমার এই হাতের শাখা শীতের সিঁদুর আমি কোথায় পেলাম বলো? ওগুলো তো বাজার থেকেও কেনা যায়, কেনা গেলেও সম্পর্ক কখনো কেনা যায় না ছোট বাবু। কিন্তু মিথ্যে সম্পর্ক করা যায় পূর্ণ না, মিথ্যে সম্পর্ক
অনুমান ঠিক। দাদার এমন কিছু কাণ্ড ঘটেছে যার জন্য একে আস্তির দ্বারা সাজিয়ে রাখতে বাধ্য হয়েছে। ছোট বাবু, না 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 ঠাকুরপো, তুমি আমার কথা। ঠাকুরপো নয়, ঠাকুরপো নয়, তুমি আমার নাম ধরে ডাকবে, কারণ আমার দাদার বিবাহিত স্ত্রী ছাড়া এই নামটা ডাকার অধিকার আর আমি কাউকে দেব না, কাউকে না। এসব কি করে গেল পূর্ণদা? আমি ওকে ঠাকুরপো বলে ডাকতে পারবো না। তাতে কি হয়েছে? আজকাল তো অনেকে দেবরকে ভাই বলে ডাকে, তুমি না হয় ছোট বাবুকে ভাই বলে ডেকো বৌদিমণি। কি বললি পূর্ণদা? বৌদিমণি? এই সংসারের কেউ যাকে মেনে নেয়নি আর তাকে কিনা তুমি বৌদিমণি বলে ডাকে? স্বীকার করবে, একদিন না একদিন সবাই তোমাকে স্বীকার করে নিতে বাধ্য হবে, কত কষ্ট হবে। সেই দিনটার জন্য তুমি অপেক্ষায় থেকো বৌদিমণি, শুধু অপেক্ষায় থেকো, শুধু অপেক্ষায় কিন্তু আর কতদিন আমি অপেক্ষা করে থাকবো? ওগো দয়াময় ঈশ্বর, কেউ আমাকে বিশ্বাস না করলেও তুমি তো জানো ঠাকুর এই সংসারের সঙ্গে আমার কিসের সম্পর্ক। তাই তো আমার শত কষ্ট হলেও আমি এই সংসারে মঙ্গলে দিবি জানি, এই সংসারের সুখ শান্তি আমি তোমার কাছে চেয়ে নিয়ে বলবো। আমি তোমায় ভালোবাসি, প্রণাম তোমায় ভালোবাসি, প্রণাম তোমায় ভালোবাসি, প্রণাম তোমায় ভালোবাসি। তোমার চরণ শরণ করি, অভয়ে মার দাও মোরে। তোমার চরণ শরণ করি, অভয়ে মার দাও মোরে। বাহ বাহ, চমৎকার চমৎকার, তুমি যে এত ভালো গান গাও তা তো আমি জানতাম না। জানো জানবি কেমন করে? সবসময় যদি আমাকে তুমি আশ্রিতা বলে দূরে সরিয়ে রাখো তাহলে কেমন করে জানবি আমি কি জানি আর কি না জানি? তুমি কি জানো আর কি জানো না তা হয়তো আমি বলতে পারবো না স্বামী, তবে যে তুমি অনেক কিছুই জানো তা এই কদিন তোমার নাম দেখে বেশ বুঝতে পেরেছি। আর তাই তো সেই দিনে সেই বুঝতে পারার জন্য আমি তোমার কাছে ছি 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 ছি, এসব তুমি কি বলছো? স্বামী স্ত্রীর কাছে ক্ষমা চাইবে এই কথা যে শোনা আমার কাছে মহা পাপ। অনুতাপে যে আমি চলে পড়ে শেষ হয়ে যাচ্ছি স্বামী। তোমার প্রতি আমার বাবা মায়ের অবহেলা আর আমার স্ত্রী লেখার ওই সীমাহীন অপমান আমাকে যে ভীষণ কষ্ট দেয় স্বামী। দেবেই তো, কারণ আমাকে যে তুমি ভীষণ ভালোবাসো তাই তো আমার কষ্ট তোমাকে কষ্ট দেয়। ভালোবাসার কথা নয় স্বরূপ,
ভালোবাসার কথা নয়। আসলে আসলে তোমাকে আমি বলতে চাই। না গো না, বলতে হবে না, আর তোমাকে কিচ্ছু বলতে হবে না, আমি সব বুঝতে পেরেছি। সারু, আমার কথা শোনো সারু। তুমি দেখে নিও, একদিন না একদিন এই সবার মনের কোণে আমি একটু হলেও ঠিক জায়গা করে নেব। সারু, সারু, তুমি এখনো স্বপ্নের রাজ্যে বিচরণ করছো, যার সাথে বাস্তবের কোনো মিল নেই। তুমি তো আমার স্বপ্ন, তাই তুমি তোমার মুখের দিকে তাকিয়ে এই কঠিন বাস্তবটাকে আমি মেনে নিয়েছি গো। এবং আমার বিশ্বাস একদিন না একদিন তোমার আমার চাওয়া পাওয়া ঠিক পূর্ণ হবে। সারু, সারু, আমি তোমাকে কেমন করে বোঝাই? তোমার আমার চাওয়া সম্পূর্ণ আলাদা। তুমি যেটা ভাবতে পারো সেটা যে আমার পক্ষে ভাবা অন্যায়, ঠিক মহাপাপ। পাপ? কিসের পাপ? দিদির সাথে যদি তোমার জীবনের সব কিছু তুমি শেয়ার করতে পারো, আমার সঙ্গে পারবে না কেন? আমিও তো তোমার স্ত্রী। না, না, তুমি আমার স্ত্রী নও। তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই। তুমি আসলে একজন। কি হলো? চুপ করে গেলে কেন? বলো, বলো আসলে আমি কে? বলো। আমি কি করছি? স্বামীকে রাস্তায় সত্যি ছেড়ে স্বামীকে দেখা করে চলে যান? না, না, যেভাবে হোক নির্মাণে ফিরে না আসা পর্যন্ত তুমি আমাকে এই বাড়িতে আটকে রাখতে হবে। কি হলো? তুমি চুপ করে আছো কেন? বলো, বলো কি সত্যি কি আমি? মানে বলছিলাম সারু। আচ্ছা, তুমি আমার হাত থেকে প্রসাদ দেবে, কিন্তু দিদি তোমাকে আমায় কিছু দিতে বন্ধ করেছি। আর এখন যদি দিদি জানতে পারি যে আমি তোমাকে প্রসাদ দিয়েছি, তাহলে ভীষণ অশান্তি করবে। এই কথা। আচ্ছা সারু, আমরা যদি এই কথা না জানাই তাহলে সে জানবে কেমন করে? তাছাড়া তোমার হাত থেকে ওই পুজোর প্রসাদ খেলে এমন কিছু মহাভারত আছে। দাও তো, দাও, দাও তুমি আমার প্রসাদ দাও। তুমি মুখে খুলবে না দিদি। তুমি কি করলে দেখা? তুমি মাটিতে ফেলে দিলে। বেশ করেছিস। ওর নাম কোনো জিনিস তুমি খাবে না। ওর মতো গায়ে মেয়েরা কত দুঃখান ধরে জানো? আমার সঙ্গে মিশিয়ে তোমাকে বস করে ফেলতে পারে। আমাকে বস মারতে তুমি না হয় ওর কাছ থেকে সেই বিদ্যাটা শিখে নাও, নইলে ভবিষ্যতে কিন্তু তোমাকে ভীষণ আফসোস করতে হবে। প্রয়োজন হলে আমি তাই করবো, কিন্তু তোমাকে নিয়ে কারোর সঙ্গে আমি কোনো আপোস করবো না। এতদিন আমি জানতাম তুমি আধুনিক শিক্ষায় শিক্ষিতা, মডার্ন কালচারে বিশ্বাসী, কিন্তু আজকে তোমার কথাগুলো শুনে কি মনে হচ্ছে জানো? তোমার এই মনটা অন্ধ কুসংস্কারের তীব্র বিষয়ে বিষাক্ত হয়ে গেছে। আমার মেয়েটার জন্য আমি একটু একটু করে তোমার দূর থেকে ফিস হয়ে যাচ্ছি, এটাও কিন্তু বাস্তব সত্যি। মেঘলা, এই মেয়েটা তোমাকে আমি পরি করে বান করে দিয়েছিলাম যে হ্যাংলার মতো যখন তখন তুমি আমার স্বামীর কাছে যাবে না, ওকে নিজের হাতে কিছু খেতে দেবে না। তাহলে কেন কেন দিয়েছিলে? কেন ওকে পছন্দ করে দিয়েছিলে? বলো কেন? আমি দিদি চাইনি দিদি, বিশ্বাস করো উনি আমাকে জোর করলে না। একটা কথা মনে রেখো, তুমি এখানে আমার স্বামী আত্মা, আমাদের কিন্তু কেউ নাই। তাই আমরা চাইলে যখন খুশি তোমাকে ঘর ধরে বাড়ি থেকে বের করে দেবো। আর আমি তোমার কোনো কথার অবাধ্য হবো না। শুধু দয়া করে তুমি আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিও না দিদি। সালু, 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 তুমি অযথা ভয় পাচ্ছ। আমি তোমার কাছে হাত জোড় করে অনুরোধ করছি, আমার ইচ্ছার বিরুদ্ধে আমার তুমি কোনো কাজ করতে বলো না। আমি নাই বাঁচালাম তোমার সম্পর্ক, তবু দূর থেকে আমি তোমার পুজো করে যাব। নাই বাঁচালাম তোমার স্পর্শ, তবু তোমার ছায়াটাকে স্পর্শ করে আমি জীবনে
এই সমাজ সংসারে সবচেয়ে বেশি খবর পাই মেঘলা। আর তার মধ্যে কি আছে আর কি নেই সেই প্রশ্নের জবাবে শুধুমাত্র তোমায় আমি একটা কথাই বলতে চাই, সে জিনিসটা থাকলে কাউকে বিশ্বাস করা যায়, ভরসা করা যায়, এমনকি ভালোবাসা পর্যন্ত যায়। সেই জিনিসটা আজ তোমার মুখ থেকে একটু একটু করে নষ্ট হতে বসেছে। আর সেই জিনিসটাই ওই শালুকের মধ্যে আছে বলে শালুককে তোমার চেয়ে বেশি বিশ্বাস করা যায় এবং আমার চেয়ে বেশি ভালোবাসাও যায়, তাই না? আমি কিন্তু সে কথা বলিনি মেঘলা। সর্বনাশ, বাবা আমার সামনে বসে আর মেঘলা যদি এদিকে মারামারি শুরু করে, তাহলে তো শালুকের আমি বেশি বেশি বাড়িতে আটকে রাখি না। না যেভাবেই হোক মেঘলাকে আমাদের সামনে করতে হবে। এই মেঘলা মেঘলা, আমার সুখের সাগর সৈকতে কি অভিমানের সুর নাকি অনুরাগের সাহিত্য নাচবে বলল? রাগছে তোমার মিষ্টি আরো অনুরাগের চেয়ে সাত করে তাই তোমায় রাগায় ওগো সোনার মেয়ে। রাগছে তোমার মিষ্টি আরো অনুরাগের চেয়ে সাত করে তাই তোমায় রাগায় ওগো সোনার মেয়ে। এবার এবার তুমি তোমার মিষ্টি বলাই আমাকে সুন্দর বাংলা। তোমার চোখেরই ভাষাতে আমারি নাম লেখা, জানো কি? ও তোমার চোখেরই ভাষাতে আমারি নাম লেখা, জানো কি? তোমার ভালোবাসায় আমি সব কিছু পেয়েছি। বাবা চোখে ও তোমার চোখেরই ভাষাতে আমারি নাম লেখা, জানো তোমার সুখে জন্য আমি নিজেকে হারাতে পারি। একটু হাসি আসে তোমার মরণকে রাখতে পারি। তোমার সুখে জন্য আমি নিজেকে হারাতে পারি। একটু হাসি আসে তোমার মরণকে রাখবো বাকি। আমার চোখেরই কাজলে তোমার নাম লেখা, জানো কি? তোমার চোখেরই ভাষাতে আমারি নাম লেখা, জানো কি? তোমার চোখেরই ভাষাতে আমারি নাম লেখা, জানো আজ আবার একটা অনুরোধ রাখবে? কি কথা বলো? আগে আমাকে কেউ কথা আচ্ছা তুমি কি আমাকে এখন বিশ্বাস করতে পারো? না, তোমার আমার অগাধ বিশ্বাস, কিন্তু তোমার আমার প্রেমের মাঝে আমি কোনো কাটা রাখতে চাই না। তাই আমি চাই আজ তুমি শালুককে এবারে থেকে বিদায় করার ব্যবস্থা করো। তুমি চাইলে তোমার সারা শরীরটা আমি সোনা দিয়ে করতে পারি, কিন্তু এই মুহূর্তে আমি শালুককে এই বাড়ি থেকে চলে যেতে করতে পারি না। শালুক যদি এ বাড়ির আশ্রিতায় হয় তবে সে কেন এবং কতদিন এভাবে বাড়িতে পড়ে থাকবে?
আর কতদিন থাকবে এই মুহূর্তে আমার পক্ষে বলা অসম্ভব। কেন সম্ভব নয় সেটাই আমাদের জানা জরুরি হবে। তুই বলছিস মেয়েটা তোর আশ্রিতা, আর মেয়েটা বলছে সে তোর বিবাহিতা স্ত্রী। কোন মেয়ে কি কখনো মিথ্যে করে এমন দাবি করতে পারে? বাবা বাবা তুমি অন্তত বিশ্বাস করো, আমি কোনো অন্যায় করছি না বাবা। আমায় তোমরা আরেকটু সময় দাও। কত সময় চাস তুই? 1 মাস, 2 মাস, 6 মাস? কিন্তু এই সময়ের মধ্যে যদি আমার সংসারে কোনো বিপর্যয় হতে যায়, শাহরুখকে সহ্য করতে না পেরে যদি কোনোদিন বৌমাই কোনো খারাপ সিদ্ধান্ত নিয়ে বসার, ঠিক না? কেন তুমি আশা থেকে বাড়ি থেকে দৌড়ালে? বলো কি চাওনি? কি পাওয়ার দিলে আমার কাছ থেকে? তোমার আমার ভালোবাসার মধ্যে তো আমি কোনো খামতি রাখিনি। কি আশ্চর্য, এমন করে বলছো তোমার জায়গায় আমি অন্য কাউকে এনে বসিয়েছি। আজ না বসালেও যদি বলি আগামী দিনে বসাবার প্রস্তুতি নিচ্ছি, তাহলে কি বড় ভুল বলা হবে? ভুল ভুল কি ঠিক তা আমি এক্ষুনি তোমাদের বলতে পারছি না বাবা। চমৎকার মানে এক্ষুনি চাই, আর তোকে কোনো সময় দিতে বাধ্য নয়। আর আমিও তোমাদের এই সকল অবান্তর প্রশ্নের জবাব দিতে বাধ্য হই। মিথ্যে যুক্তির জালে জড়িয়ে নিজেই নিজের সর্বনাশ থেকে আনছিস হবে। এখনো বলছি সব কিছু খুলে বল। এইভাবে এইভাবে তোমরা সবাই মিলে আমার থেকে ঘৃণা আর অপমান শুনে ফেলছো বাবা। এখন সব কিছু বলা যাবে শাহরুখের জীবনে একটা বিপর্যয় নেমে আসবে, আর তার জন্য যে আমি নিজেই অপরাধী হয়ে যাবো বাবা। তোকে নিরপরাধ সাজাতে এই সংসারের শান্তির ভারসাম্য আমি নষ্ট হতে দেব না। হবে তোকে আজ বলতে হবে শাহরুখকে ওকে কেমন আসছে না তাই নয় মা, আজ শাহরুখের বাড়িতে দাঁড়াতে হবে, আর না বলে আমি তোকে বাড়ি থেকে চলে যাবো। শুধু বৌমাই নয়, তুই যদি তোর সিদ্ধান্ত আমার থাকিস তাহলে আমিও এই বাড়ি থেকে চলে যাবো। চুপ করো, চুপ করো, চুপ করো। এভাবে তোমরা সবাই মিলে আমার থেকে বিহার অনুষ্ঠানের তারিখ ছুঁয়ে দিও না। তোমরা চুপ করো, চুপ করো। ভাবি বেশ, তাই হবে মা। তোমরা জানতে চাও তো কে ওই শাহরুখ? হ্যাঁ আর কেন কেন আমি ওকে আশ্রিতা সাজিয়ে এই বাড়িতে নিয়ে এসেছি? হ্যাঁ আমরা জানতে চাই, বল বলো দিন বল। তবে তবে আমার কিন্তু একটা শর্ত আছে। আমি কিন্তু এখান থেকে চলে যেতে হবে, কারণ ওই কথাগুলো শুধুমাত্র আমি তোমাদের বলতে চাই। কেন রে আমি বৌমাকে জানাতে তোর এত কিসের আপত্তি? থাক না মা, ওর পার্সোনাল মানুষের পার্সোনাল ব্যাপারটা আমার জানার খুব ইন্টারেস্ট। আমি চাই এই রহস্যটা ফাঁস হোক। তারপরে তার প্রতিপাদ্য কথা বেরো হয় আমাকে ভালো করেই জানা হয়। আমি 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 তোমাদের হাত জোড় করে অনুরোধ করছি বাবা, আজকের এই ঘটনা তোমরা শাহরুখকে বলো না বাবা। বেশ বলবো না, বলো না। আমরা বলবো না। বলবো না আমরা। শাহরুখ আমার কেউ নয় বাবা। তাহলে শাহরুখ শাহরুখ হলো আমার স্ত্রী, আমারই ঘনিষ্ঠ বন্ধু নির্মালের স্ত্রী। নির্মালের স্ত্রী। হ্যাঁ বাবা। আর ওদের বিয়ের দিনের সেই ঘটনা আজ আমি তোমাকে সব কিছু খুলে বলবো। এসো মা, এসো আমার কাছে এসো। এরপরও তোমরা যদি বলো আমি কিছু অন্যায় করেছি, তাহলে আমি শাহরুখকে এই বাড়ি থেকে অন্য কোথাও নিয়ে গিয়ে রাখবো। নির্মাণের ওই অনুরোধকে অস্বীকার করে আমি কর্তব্যচ্যুত হতে পারবো না বাবা, কিছুতেই না, কিছুতেই না। ছি, 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 ছি। এই আমরা কি করতে যাচ্ছিলাম সন্ধ্যা? যে আবির একজন অসহায় মেয়ের গুরু দায়িত্ব নিয়ে বসে আছে,
আমার সেই হীরের টুকরো ছেলেটাকে আমি কিনা কাছের টুকরো ভেবে তুমি তাচ্ছিল্য করে গেলাম। এই শেষ বয়সে এসে নিজের রক্তকে চিনতে আমার এত ভুল। ভুল তো আমিও করেছি গো। তাই বলছি আমরাই করবো সেই ভুলের প্রায়শ্চিত্ত। তাই বলছি নির্মল ফিরে আসা না পর্যন্ত শালু এই বাড়িতেই থাকবে। বাবা, এই কয়েক মিনিটের মধ্যে কি আমার ঘটে গেল যে আপনারা আমার পাল্টি মেরে গেলেন? বৌমা, কি হলো বাবা? আপনিও কি মায়ের সুরে সুর মেলালেন নাকি? তোমাদের স্বামী স্ত্রীর মতো আমরা তো কখনো উল্টো সুরে গান গাই না বৌমা। আমরা সব সময় একই সুরে গান গেয়ে গেছি এবং আজও তোমার শাশুড়ির সুরে সুর মিলিয়ে বলছি, শালুক যতদিন চাইবে ততদিন এ বাড়িতেই থাকবে। না, থাকবে না। বৌমা, এখান থেকে আমাকে কায়দা করে সরিয়ে দিয়ে বাপ মা ছেলে মিলে আমার সর্বনাশে ষড়যন্ত্র করা উচিত। বলুন তো, বলুন আপনার ছেলে শালুর সম্বন্ধে কি বলে গেছে সেটা আমাকে বলুন। সেটা তোমার না জানলেও চলবে বৌমা। তুমি এখন তোমার ঘরের ভিতরে যাও বৌমা, আমাদের কিছু পার্সোনাল কথা আছে। কি কথা মা? এই ষড়যন্ত্রের শেষ অধ্যায় সৃষ্টির দায়িত্বটা বুঝি আপনার ছেলে আপনাদের উপর দিয়ে গেছে? এই যে মাননীয় শ্বশুরমশাই, অতি ভদ্রভাবে জানতে চাইছি, বলুন তো আপনার ছেলে শাহরুখ সম্বন্ধে আপনাদের কাছে কি বলে গেছে? শালুকের সম্বন্ধে এই মুহূর্তে কোনো কথা বলতে আমি বাধ্য নই। কেন? বাপ ছেলে মিলে শাহরুখকে রকম করে ফেললেন নাকি? আপনার ছেলের সঙ্গে শাহরুখের অবৈধ সম্পর্কে আপনি ভাবছি আপনার ছেলে আপনার থেকে রাজি হয়ে গেছে? ঠিক ঠিক বৌমা, ঠিক। তোমার মুখে কি কিছুই আসছে না। তোমার বসে মানুষটার সম্পর্কে এইসব মন্তব্য করতে তোমার বিবেকে একটু বাঁধলো না? আরে সন্ধ্যা, আরে নর্দমা দিয়ে কি কখনো গঙ্গা জল বয়? কি বললেন? বলো